আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, যারা হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল এ কোর্সের সাথে জড়িত আছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা পরবর্তীতে এই কোর্স দেখবেন তাদেরকেও আমার আন্তরিক মোবারকবাদ থাকলো। আমরা আগের পূর্বের ঘোষণা অনুযায়ী আমরা মূলত আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি সে আলোচনার বিষয়টা আপনাদেরকে পূর্বেই জানানো হয়েছে। আলোচ্য বিষয় জীবনী শক্তির উপরে আমি আলোচনা করব। এই বিষয়টা দিয়ে পুরো ক্লাসটা করতে চাই, তার ভিতরে যদি অন্য কথা আসে তাহলে সেখানে আমি আলোচনা করব। আমার ইচ্ছে হলো যে বিষয়টা আমি আলোচনা করব সে বিষয়টার মধ্যে যেন কারো কোনো সমস্যা না থাকে, প্রশ্ন না থাকে। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন। যদি লিখতে পারেন এখানে লিখে দেবেন চ্যাটের মধ্যে। আর যদি পরবর্তীতে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে এই বিষয়টা যাতে ক্লিয়ার হয় সেটা বুঝা। মূল আলোচ্য বিষয় জীবনী শক্তি। আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবো, তিনটি কথা জানতে পারবো। প্রথম, জীবনী শক্তির ভূমিকা অনিবার্য। জীবন আছে, জীবন যদি থাকে তাহলে জীবনী শক্তির ভূমিকাও থাকবে। এই কথাটা আমরা জানতে পারবো আলোচনার ভিতর থেকে। এখানেই চলে আসবে ধাতু প্রকৃতির ব্যাপারে, কনস্টিটিউশনের ব্যাপারে অনেক কথা চলে আসবে। তবে পরবর্তী আলোচনায়, আজকের আলোচনায় ধাতু প্রকৃতি সম্পর্কে কোনো কথা আসবে না। কিছু কথা টাচ আসতে পারে। পরবর্তী ক্লাসটা আমার এই ধাতু প্রকৃতির উপরে হবে একটা ধারাবাহিক কথা অনুযায়ী। দ্বিতীয় নম্বরে যা জানতে পারবো তাহলে রুগ্নতা ও আরোগ্য, জীবন আরোগ্যের ব্যাপারে, রুগ্নতার ব্যাপারে এবং আরোগ্যের ব্যাপারে জীবনী শক্তির ভূমিকা কি। এটা ভূমিকা অপরিসীম। রোগ সৃষ্টি করার ক্ষেত্রেও জীবনী শক্তি প্রয়োজনীয়তা আছে, আর আরোগ্যের ক্ষেত্রেও জীবনী শক্তির ভূমিকা আছে। আর তৃতীয় নম্বর যে কথাটি জানতে পারবো তা হলো অতীন্দ্রিয় উচ্চ শক্তিকৃত তেজস ভেষজ শক্তি, ঔষধ শক্তি, ভেষজ শক্তি ছাড়া জীবনী শক্তির বিশৃঙ্খলা দূরীভূত হয় না। এইটা সাধারণত দেখা যায় যে এটা হয় না বা হতে পারে না, এই কথাটা আমরা জানতে পারব। এই তিনটি বিষয়, মৌলিক বিষয়টা আমরা জেনে যাব। আসেন আমরা পরবর্তী আলোচনায় যে কথাটা বলতে চাই, জীবন্ত মানুষ নিয়ে আমরা কথা বলি। আমাদের কথাটা হলো জীবন্ত মানুষ নিয়ে আমরা কথা বলতে চাই। এখন একজন মানুষ সম্পর্কে এখানে যারা উপস্থিত আছেন বা যারা শুনতেছেন তাদের সকলেই ধারণা আছে, মানুষ হতে হলে তার মৌলিক দুটি দিক, উপরের দিকে দেখেন, আত্মার দেহ ছাড়া মানুষ হয় না। একজন জীবন্ত মানুষের মধ্যে আত্মা থাকবে, যে যে ধর্ম পালন করেন সেই অনুযায়ী সেটাকে বিশ্লেষণ করবেন, বিচার করবেন, চিন্তা করবেন। আত্মা দেহ ছাড়া মানুষ হয় না। এর যদি জীবন্ত মানুষ আত্মা দেহধারী হয় তার দুটা জিনিস মাস্ট থাকবেই। আমরা জানি চেতন মন থাকে, এটা আমরা জানি। হেনিম্যান এখানে যোগ করেছেন জীবনী শক্তি। হেনিম্যান এখানে যোগ করেছেন জীবনী শক্তি। তাইলে এই চারটা মৌলিক অবস্থা জীবন্ত মানুষের মধ্যে থাকে। হোমিওপ্যাথি কাজ করে জীবন্ত মানুষ নিয়ে, মৃত মানুষ রিসার্চ করা হোমিওপ্যাথির কাজ না। কিডনিতে মানে লিভারে পাথর হলো, একজন বলল যে তাইলে আপনার হোমিও ওষুধ যদি ভালো হয় তাইলে আমার পাথরটাকে, মানে ঠিক আছে এই মরা মানুষের কিডনিতে পাথর ছিল এইটাকে গলায়া দেন। এইরকম যারা বলে
তারা ভুলের স্বর্গে বসবাস করতেছে। তারা আপনাকে ঠকাবার জন্য কথা বলতেছে, যার জন্য জীবন্ত আমাদের কাজটা এটা বুঝতে লাগবে, আপনাদের ধারণা লাগবে যে জীবন্ত মানুষ নিয়ে এই আমাদের কাজ, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। আমরা এই জায়গাটায় এসে যে কথাটা বলতে চাই যে 4টা মৌলিক অবস্থার মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্র হলো মাত্র 3টি। এই 3টি বিষয় সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা একান্তভাবেই থাকতে হবে। 3টি বিষয় সম্পর্কে যদি আপনার সুস্পষ্ট ধারণা না থাকে, তাহলে দেখা যাবে যে আমরা বিভিন্ন সময় বিশৃঙ্খল হচ্ছি, আমাদের চিন্তা চেতনায় হোমিওপ্যাথি সুস্থতা আমরা চিকিৎসা করতে পারছি না। প্রধান বিষয়ে দেখেন, দেহ থাকলে মন থাকবে, আত্মা যেহেতু আছে, আর জীবনী শক্তিও থাকতে হবে। আর জীবনী শক্তি দেখেন, কালারটা রেড, জীবনী শক্তির ধারণা বাদ দিলে হোমিওপ্যাথি থাকে না। জীবনী শক্তির ধারণা যদি ধ্বংস করে দেওয়া যায় যে জীবনী শক্তি লাগবে না, তাইলে কিন্তু হোমিওপ্যাথির ধারণাটা আর থাকে না, হোমিওপ্যাথি তাইলে আর কাজ করতে পারে না। জীবনী শক্তি এমনটা ভিত্তিভূমি। এখন আমাদের বলে স্যার এই জীবনী শক্তি সম্পর্কে, জীবনী শক্তি তাইলে এটার উৎস কোথায়? অর্গাননের আলোকে যদি কথা বলতে হয়, তাইলে জীবনী শক্তি সম্পর্কে এর উৎসটা জানা দরকার। হেনিম্যান সর্বপ্রথম উল্লেখ করেন অর্গানন 4র্থ সংস্করণে, যা পাবলিশড হয়েছে, যার আমরা আগের আলোচনায় আমরা বলেছি 1829 সাল। 1829 সালে 4র্থ সংস্করণে সর্বপ্রথম অর্গাননের মধ্যে জীবনী শক্তি সম্পর্কে পাওয়া যায়। কারো আনমিউট করা আছে, আপনি ওই একটু ঠিক করে নেন, কারণ সাউন্ড হচ্ছে, কারো মোবাইল থেকে সাউন্ড হচ্ছে, আপনি মিউট করে নেন। 5ম সংস্করণে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বিষয়টাকে, জীবনী শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে খুব সংক্ষেপে যদি আমরা আলোচনা করি বিষয়টাকে, একেবারে বিষয়টা দর্শনের বিষয়। জীবনী শক্তি একটা, এই জীবনী শক্তিকে বুঝলে হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করা যেমন আপনার জন্য সহজ হবে, প্রথম 3টি কথা বলেছি আমি, ওগুলো জানা আমাদের জন্য সহজ হবে, ঔষধ প্রয়োগ সহজ হবে, মানুষের অবস্থাটা বোঝা সহজ হবে, ঔষধ কোথায় ক্রিয়া করে তা জানা সহজ হবে। হ্যানিম্যানের ভাষায় জীবনী শক্তিটা কি? অতীন্দ্রিয় সূক্ষ্ম শক্তি বিশেষ, স্পিরিচুয়াল। আত্মা নয়, আত্মা সদৃশ, আত্মা ভিন্ন জিনিস। ধর্মের সাথে এটা সম্পর্ক যদি থাকবে, এটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এটা অতীন্দ্রিয়, তেমনই সূক্ষ্ম বিষয় যা ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না। এত সূক্ষ্ম একটা শক্তি বিশেষ, যেটাকে ভাইটাল ফোর্স হিসাবে আমরা জানি। এবং এটার গুণ হলো কি? স্বাবলম্বী, সে কারো তোয়াক্কা করে না, সেলফ অ্যাক্টিং, স্বয়ংক্রিয়, সে তার কাজ করার জন্য নিজেই সে যোগ্য, কেউ উস্কে দেওয়া না লাগে না। জীবন যন্ত্রটাকে সে সুস্থ রাখে, গতিশীল, জন্ম থেকে, মাতৃগর্ভ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনী শক্তি গতিশীল। এটা আত্মাবাচক গ্রিক শব্দ, কিন্তু আত্মা না, ডাইনামিক্স বলেছে হ্যানিম্যান অর্গাননের মধ্যে। নিজের ক্ষমতাবান, অর্থাৎ জীবনকে সে নিজে পরিচালিত করে। এই কথাগুলো মোটামুটি জ্ঞান অর্জনের জন্য আপনি অর্গাননের ভাষার থেকে জেনে যেতে পারেন, এই পর্যন্ত। একটা দেহটাকে যদি আমরা জানি, দেহ আমাদের জীবনী শক্তি, মন, 3টি বিষয় আমরা এখানে উল্লেখ করেছি আলোচনার ক্ষেত্র হিসাবে। দেহ নিজে আত্মা ছাড়া, জীবনী শক্তি ছাড়া, কেমন, তার চৈতন্য মন ছাড়া সে অনুভব করতে পারে না জড় পদার্থ।
একেবারে স্রেফ জড় পদার্থ, কাজ করতে পারে না, দেহের কোনো নিজস্ব কোনো কাজ নাই, এটা হলো মৃত জড় পদার্থ। যেমন যার জীবন নাই, তার যদি একটা ট্যাম ফুলে থাকে, অথবা দেখেন যে তার যদি কোনো ক্ষত হয়ে থাকে, গ্যাংগ্রিন হয়ে থাকে, মরা মানুষ, তার ঘা আছে, কিন্তু ওই ঘায়ের কোনো চিকিৎসা হবে না, ওটা জড় পদার্থ। একটা টিউমার যদি থাকে মৃত মানুষের, ওইটার আপনি চিকিৎসা করে ওইটা সরাতে পারবেন না, যে সার্জারি করে ওটাকে কেটে তারপরে কবর দেব, এটা এটা হাস্যকর ব্যাপার। শুধু দেহ এর মৃত জড় পদার্থ, এবং এইটা বিশ্ব প্রকৃতিতে এখন আপনি এখন কবর দেন, অন্য প্রক্রিয়া তাকে মাটি চাপা দেন, তাকে আগুনে পোড়ায় দেন, নদীতে ফেলে দেন, যা করেন আপনি, এটা রাসায়নিক উপাদানগুলো বিশ্লেষিত হয়ে যায়, পৃথিবীর প্রকৃতির সাথে মিশে যায়, এটা জড় পদার্থ। এই জড় পদার্থের চিকিৎসা দেহ এবং মন না থাকলে আপনি করতে পারবেন না। এই জন্য আমরা কোনো দেহের উপরে ঔষধ প্রয়োগ করি না, কোনো জড় পদার্থের উপরে ঔষধ প্রয়োগ করি না। আমরা ঔষধ প্রয়োগ করি যেই জায়গাটায়, আমি ধীরে ধীরে সেই জায়গাটায় যাচ্ছি। হোমিও ওষুধ কিভাবে কাজ করে, কিভাবে হোমিও ঔষধটা কোথায় কাজ করে, এটা জানতে হবে। এর আগে আমাদের জেনে নিতে হয় জীবনী শক্তিটা কি। আগে ইংরেজি শব্দগুলোর আলোকে আমরা বুঝতে পারি এটা শত প্রেরণাময়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটা এই দেহযন্ত্রকে ঠিক রাখার জন্য কাজ করে, স্বাভাবিক রাখার জন্য কাজ করে, সুস্থ রাখার জন্য কাজ করে। যেমন গতিশীল পদার্থকে যদি এই পৃথিবীর এই প্রান্ত থেকে, বিজ্ঞানের ভাষায় বলা যায়, একটা মার্বেলকে যদি এই প্রান্ত থেকে ছুঁড়ে মারা হয়, তাহলে পৃথিবী ঘুরে আসবে, যদি কোনো বাধা না থাকে, জড়তা যদি না থাকে, কোনো বাধা যদি না থাকে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক জীবনী শক্তি এরকম চলতেই থাকবে, মানুষের জীবনকে পরিচালিত করবে সুস্থভাবে, সবলভাবে, স্বাভাবিক অবস্থায়, রক্ত মাংস সবখানে গঠন করবে। যদি কোনো অবস্ট্রাকশন না থাকে, যদি কোনো বাধা না থাকে, তাইলে সে তার কাজ করে যাবে। সে তার কাজ করে যাবে মানে কি, জীবনকে যেভাবে করা দরকার সেভাবে কাজ করে যাবে। অর্থাৎ চোখ সৃষ্টি করে, চোখে যে জ্যোতি শক্তি দেওয়া দরকার সেটা দেবে, মুখে কথা বলা আনা দরকার সেটা দেবে, স্বাভাবিক প্রক্রিয়া যেটা জীবনের সেগুলো সে কাজ করবে, কিন্তু রোগ মুক্ত করবে না। এখানে কেউ ধারণা এইটা করেন না, করা যাবে না যে জীবনী শক্তি যেহেতু আছে তাহলে আমরা যেমন খুশি তেমন কাজ করি, জীবনী শক্তি তো আছেই রোগ মুক্ত করার জন্য। না, জীবনী শক্তি রোগ মুক্ত করা, সে স্বেচ্ছায় কোনো কাজ করে না, কিন্তু শুধু জীবন যন্ত্রটাকে সে পরিচালিত করে। আমি অন্য ভাষায় বলি, জীবনী শক্তি হলো শক্তের ভক্ত নরমের জম, কথাটা এরকম। আবার অন্য ভাষায় বলি যে এই ভেড়ার মতো, মরুভূমিতে ভেড়ার যদি পালকে কান ধরে সামনের দিকে একটা ভেড়াকে যদি ঘুরে দেওয়া যায়, তাইলে দেখবেন ওই তার পিছনে যত সোজা রাস্তা থাক, ভেড়া কিন্তু তার পিছনে পিছনে যাবে, যত ঘোরা পথ। অর্থাৎ শক্তির কাছে সে পরাজিত, নিজের ইচ্ছা শক্তি নাই, শত প্রেরণাময়, নিজের প্রেরণা নিজের মধ্যে আছে, সে জীবনটাকে পরিচালিত করবে, কিন্তু সে আপনার রোগকে মুক্তি করবে না। বাইরের থেকে কোনো যদি কেউ জোরে চাপ আসে, সেখানে সে কোনো সেই চাপ সহ্য করতে পারে না, সে তার কথা যেই চাপ আসে, শক্তের সে ভক্ত, সেই চাপই সে গ্রহণ করবে, এটা অভ্যন্তরীণ হোক বাহ্যিক হোক, এটা সামনে আলোচনায় আসছে। আপনি যুক্তি তর্ক বিচার দিয়া, বুদ্ধি দিয়া, বিচার বুদ্ধি দিয়া চলে না, তার নিজস্ব কোনো বিচার ক্ষমতা নাই, বুদ্ধি ক্ষমতা নাই। জীবন আছে তো জীবনী শক্তি আছে, জীবন নাই, জীবনী শক্তি নাই। জৈব ধর্মের জীবন পরিচালনার জৈব যে ধর্ম, এটা সে অধীন। এর অর্থ ধাতু প্রকৃতির অধীন, আমাদের গঠন প্রকৃতির অধীন। এখানে আমি জীবনী শক্তির চারিত্রিক বৈশিষ্ট্যটা নিয়ে কিছু আলোচনা, আর চরিত্রটা কেমন, এর চরিত্র যদি বুঝতে পারি তাহলে ঔষধের চরিত্র বুঝতে আপনার সহায়ক হবে, যার জন্য এই আলোচনাগুলো একান্তই দরকার। এই আলোচনাগুলো না থাকার জন্য আর আমাদের এই পরীক্ষায়ও প্রশ্ন থাকে না, আর এই আলোচনাগুলো আমরা করতেও চাই না।
যদি না করি তাহলে দেখা যায় যে এই আলোচনাটা বাদ থেকেই যায় আজীবন একজন হোমিওপ্যাথির কাছে। তো বাদ থাকলে হয় কি, আমরা ঔষধের চরিত্রটাকেও বুঝতে পারি। যেমন চারিত্রিক বৈশিষ্ট্য কি ভাইটাল ফোর্সের বা জীবনী শক্তির, এই স্বাস্থ্যের মধ্যে আপনার যে শরীর যন্ত্রটা, যে স্বাস্থ্যটা আছে, স্বাস্থ্যের সাথে তার সম্পর্কটা কি? সতেস্থ বাংলা ভাষায় এর নাম স্বাস্থ্য। যেখানে যেভাবে থাকা দরকার সেভাবে সেই অবস্থায় থাকা, এইটা হলো স্বাস্থ্য। চোখ দেখার কাজ করবে স্বাভাবিকভাবে, আলো পড়লে সেখানে দেখবে, আলো অন্ধকারে সে দেখবে না, এইটা এই স্বাস্থ্য। কিন্তু যদি দেখা যায় যে অন্ধকারে দেখে আলোতে দেখে না, তাহলে এটা রোগ। স্বস্থানে যদি জীবন না থাকে তাইলে এটাকে স্বাস্থ্য বলা না। অর্থাৎ যা জোর করে পাওয়া যায়, অর্থাৎ যা সৃষ্টি মানে বাইরের থেকে চাপ সৃষ্টি করে, সেটা হলো রোগ। স্বাভাবিক অবস্থায় দেখেন, আমি যখন হাঁটি, এই যে আমি এখন কথা বলছি, এখন যদি আমাকে বারবার জিহ্বার কথা ভাবতে হয় যে জিহ্বাটা সতর্ক হয়ে পড়ুক, ঠিকভাবে পড়ে কিনা, বা ব্যথা পাই, মানে কোনো অসুবিধা যদি হয়, তাইলে আসলে আমার জিহ্বায় রোগ আছে। আমার পায়ে আমি হাঁটি, যদি হাঁটার সময় মনে পড়ে, সব সময় মনে পড়ে যে পা আছে, তাইলে এটা রোগ। কিন্তু জীবনী শক্তির ভিতরের ব্যাপারটা এটা না। সে নির্বোধ, অবিবেচক, অপরিণামদর্শী। সে তার কি ঘটবে সে জানে না, কিন্তু তার কাজটা হলো করে যাওয়া, স্বাস্থ্যটাকে ঠিক রাখা তার কাজ। সেখানে তার বোধ বুদ্ধি কাজ করে না, বিচার বিশ্লেষণ তার নাই। জীবনী শক্তির ক্রিয়া আপনি দেখতে পাবেন না, সেটা অদৃশ্য, সূক্ষ্ম, অটোমেটিক কাজ করে, আগেও বলা আছে। এইখানে 61 নম্বর অ্যাফোরিজমের মধ্যে, অর্গাননের মধ্যে আপনি সবচেয়ে ভালো যেটা জীবনী শক্তির ধারণা 9 থেকে 11 নম্বর সূত্রের মধ্যে আপনি খুব ভালো ধারণা পাবেন। 15 নম্বর সূত্রেও কিছু কথা বলা আছে, 22 নম্বর অ্যাফোরিজম আর 29 নম্বর ফুটনোটের মধ্যে কথাগুলো বলা আছে। এখানে 61 নম্বর অধ্যায়ের একটা মুখ্য ক্রিয়া আর গৌণ ক্রিয়া, এটা ঔষধ প্রয়োগের ব্যাপারে এটা খুব একটা গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথির মধ্যে মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়া সম্পর্কে ধারণাটা, একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার যে মুখ্য ক্রিয়া কি, গৌণ ক্রিয়া কি। এই ধারণাটা না থাকলে অবস্থাটা এই দাঁড়ায় যে আসলে সুস্পষ্টভাবে আমরা ঔষধের ক্রিয়াটাকে বুঝতে পারি না। শরীরের সকল অংশে সমানভাবে বণ্টিত। এখন কোনো অংশে শরীরের কম, যেমন চোখে জীবনী শক্তি কাজ করে না, ওই পেটে কাজ করে না, হাতে বেশি কাজ করে, এরকম না। জীবনের সকল অংশে সমানভাবে কাজ করে, সমানভাবে বিভক্ত। আরেকটা কাজ আছে যেটা মহান আল্লাহর, এটা হ্যানিম্যান বলেছেন একটা জায়গায়, যে মহান আল্লাহর, মহান স্রষ্টার এটা একটা দান। কি? রোগ আক্রান্ত যদি হয়, বিপর্যয়, শরীরের কোথাও যদি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, তাইলে শরীরের বাইরে সে নিয়ে আসে, লক্ষণ হিসাবে পুরস্কৃত করে, লক্ষণ তাকে দেখায় দেয়। এই যে বাইরে চলে আসে, যদি বাইরে না আসতো তাহলে আপনি কিসের চিকিৎসা করতেন? আমরা বলি হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। যদি না আসতো তাহলে আপনি কিসের চিকিৎসা করতেন? তাহলে তো আপনার চিকিৎসা করার সুযোগ থাকতো না। কাজেই কি করে জীবনী শক্তি? কি করে? অভ্যন্তরীণ হোক, বাহ্যিক কোনো অবস্থা সৃষ্টি হোক, দেহ যন্ত্রের বাইরে সে নিয়ে আসে, পুরস্কৃত করে। এই জন্য জীবনী শক্তিটা আবার আরোগ্য কাজে সাহায্য করে। কিভাবে সাহায্য করে তাও আমরা কিন্তু ধীরে ধীরে জানতে পারবো। এইটা হলো গিয়া স্বাস্থ্য ক্ষেত্রে। এই কথাটাই আমরা এইভাবে করে ভাইটাল ফোর্সটা সম্পর্কে ধারণা নিতে পারি একটা গ্রাফের মাধ্যমে। দেহযন্ত্রকে সে নিয়ন্ত্রণ করে, সমন্বয় সাধন করে, সব জায়গায় সমবন্টন করে, যে কথা। আর এই দেহটাকে মহত্তর উদ্দেশ্যে হ্যানিম্যান বলেছেন, মহত্তর উদ্দেশ্য সাধনে স্বাধীনভাবে নিযুক্ত। কারো চাপে নয়, স্বাধীনভাবে দেহযন্ত্রকে সে পরিচালিত করে। সে সুস্বাস্থ্য বজায় রাখতে চায়, সুস্বাস্থ্য বজায় রাখতে চায়, কিন্তু জোর করে চাইবে না। এখানে একটু বুঝতে হবে।
এই যে দেহটাকে বাইরের দিকে দেখেন, ভাইটাল ফোর্স ঘিরে আছে। এই যে ভাইটাল ফোর্সের কাজটা কিন্তু সমস্ত অঙ্গ জুড়ে আছে এই দেহটাকে। সে চায় স্বাধীনভাবে নিযুক্ত মহত্তর উদ্দেশ্য সাধনের জন্য সুস্বাস্থ্য বজায় রাখে, সে চায়, কিন্তু জোর করে রাখবে না। যে জোর করে রাখবে বিষয়টা এমন না। বাইরের থেকে যদি কোনো শক্তি তাকে গলা টিপে ধরে জোর করে তার উপরে প্রভাব বিস্তার করে, সে তার কথা শোনে। ওই যে বললাম, শক্তের সে ভক্ত, নরমের জন। যখন এই ধীরে ধীরে আলোচনায় আমরা চলে আসবো, এখন রোগ কি, রোগের মধ্যে আসেন। জীবনী শক্তি যদি কোনো কারণে আক্রান্ত হয়, দেখেন এই যে মানুষটা মাঝখানের যে আপনি ছবিটা দেখতেছেন, তাকে যদি অভ্যন্তরীণ ভাবে হোক বা বাহ্যিক ভাবে হোক যদি আক্রমণ করে, এই যে দেখেন চারিদিকে এই উঁচা খাদা হয়ে কোনো টিউমার হয়, পেট খারাপ হয়, যে কোনো ভাবেই আক্রমণ যদি করে, জীবনী শক্তির উপরে আক্রমণ আসে, তাইলে জীবনী শক্তি অসুস্থ হয়। জীবনী শক্তি আক্রান্ত অবস্থাটা চারিদিকে সে বিশৃঙ্খল হয়ে যায়, এলোমেলো ঘুরতে থাকে চারিদিকে, অসুস্থ জীবনী শক্তি রোগ। তাইলে কোনো কারণে জীবনী শক্তি যদি অসুস্থ হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, ডিসহারমোনি দেখা যায়, অর্থাৎ বিশৃঙ্খল অবস্থাটা যদি শো করে, তাইলে এইটা হলো রোগ। এই জিনিসটাই বুঝতে হবে, জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থাটা রোগ, আর কিছু না। জীবনী শক্তি স্বাভাবিক গতিতে চলতেছে, একটা মানুষ সুন্দর পথে চলতেছে, তাকে ডিস্টার্ব করা, তার কাজটা ফাংশনটাকে ঠিকভাবে হতে না দেওয়া, এইটাই রোগ। এটা দুটা কারণে হতে পারে। এর সামনে আমি আলোচনায় আসতেছি, দুটা কারণ হতে পারে। একটা হলো আভ্যন্তরীণ কারণ হতে পারে, আরেকটা হলো বাহ্যিক কারণ। দেখেন এই যে কালো যে চিত্রটা দেখছেন, এইটা রুগ্ন অবস্থা, ভাইটাল ফোর্স উইথ ডিজিজ। কালো অংশটাকে দিকে তাকান, তা ভাইটাল ফোর্স যদি আক্রান্ত হয়, যদি বিশৃঙ্খল হয়, এই যে চিহ্নটা দেখতেছেন এখানে আঁকা বাঁকা হয়ে আছে, এই আঁকা বাঁকা হওয়াটা, এই আঁকা বাঁকা হওয়া রোগ, এই জিনিসটা মূলত মায়াজামের কারণে হয়। অভ্যন্তরীণ যদি কোনো কারণ ঘটে, সেটা মায়াজামিক কারণে হয়। মায়াজাম আমরা ক্লাস করব, তখন আলোচনাটা হবে। অভ্যন্তরীণ যে কোনো রোগ সৃষ্টি হোক, সেটা মায়াজামিক প্রভাব থাকে, অর্থাৎ দেহের মধ্যে পূর্বপুরুষ থেকে আগত হতে পারে, অর্জিত হতে পারে, মায়াজামিক দোষের কারণে হয়, অথবা বাহ্যিক কোনো চাপে, প্রাকৃতিক দুর্যোগের কারণেও হতে পারে রোগ। এই দুটা কারণে হয়। যখনই রোগটা হলো, তখন সে কি করে, এই জীবনী শক্তিকে গিয়ে আক্রমণ করে, জীবনী শক্তিকে আক্রমণ করে। যখনই রোগ হয়ে গেল, তখনই দেখেন ভাইটাল ফোর্সটা এই জীবনী শক্তি দ্বারা আক্রান্ত হয়ে সে শক্তিশালী হয়ে গেল, জীবনী শক্তি রোগাক্রান্ত হয়ে গেল। এই লাল রেখা দেখেন ঘুরে একেবারে চলে আসছে জীবনী শক্তি। পরবর্তীতে এই জীবনী শক্তিটাকে আরো সে বৃদ্ধি করে দিল, একটু মোটা হয়ে গেল, অর্থাৎ জীবনী শক্তি এখন আপনার দেহযন্ত্রের উপরে জীবনী শক্তি প্রভাব বিস্তার করতেছে, অর্থাৎ রোগাক্রান্ত জীবনী শক্তি। এখন এই রোগাক্রান্ত জীবনী শক্তি যদি হয়, স্বাস্থ্য যদি এরকম বিকৃত অবস্থা হয়, তাহলে রোগ হয়, ডিজিজ হয়। এটাকে যদি আরোগ্য করতে হয়, এখানে একটু বোঝার জিনিস আছে। আরোগ্য করতে হলে আপনাকে মেডিসিনাল ফোর্স দিতে হবে, যেহেতু জীবনী শক্তি, একটা ফোর্স, সেই কারণে আপনাকে করতে হবে কি, মেডিসিনাল ফোর্স প্রয়োগ করতে হবে, শক্তি দ্বারা শক্তিকে আক্রমণ করতে হবে। সেটা যদি স্থূল কোনো বস্তু হয়, কোনো স্থূল মাত্রা হয়, তাইলে সেটা কাজ করবে না। সেটা অন্য একটা আলোচনা আছে, 275 নম্বর অ্যাফোরিজমের একটা আলোচনা আছে, আজকে আমি দিয়ে দিছি। 50 সহস্রতমিক ফোরামের আলোচনাটা যদি আপনি শোনেন, আরো ক্লিয়ার হবে। তাহলে মেডিসিনটা যদি ভাইটাল ফোর্স শক্তিশালী হয়, এই লাল রেখাটার দিকে তাকান, সবুজ যেখানে আছে, মোটা হয়ে ভাইটাল ফোর্সটা রুগ্ন অবস্থাটা চলে গেল। এই যদি রুগ্ন অবস্থাটা যায়, সেখানে মেডিসিনের যদি স্থূল কোনো বস্তু হয়, তাহলে এরকম চিকন হয়ে যাবে, হতে হবে তার চেয়ে শক্তিশালী।
ভাইটাল ফোর্সের সমান হতে হবে বা তার চেয়ে শক্তিশালী হতে হবে। এইটা অন্যত্র একটা ক্লাসে আলোচনা হয়েছে, বিগত ক্লাসে, যে কি করে মেডিসিন কাজ করে, বা ভিন্ন আলোচনা সামনে হবে। মেডিসিন যখন গিয়ে তার চেয়ে ভাইটাল ফোর্সের চেয়ে যদি উচ্চ হয় তাইলে আরোগ্য হবে, আর ভাইটাল ফোর্সের চেয়ে যদি নিম্ন হয় আরোগ্য হবে না। তাহলে ভাইটাল ফোর্সের চেয়ে যদি মেডিসিনাল ফোর্স, সেই মেডিসিনটা কেমন হবে দেখেন, ডান দিকে প্লাস একটা চিহ্নের মধ্যে মেডিসিন দেওয়া আছে। এখন কি রকম মেডিসিনটা দিতে হবে তার চিহ্নটা দেখেন, এক সময়ে একটি মাত্র অবিমিশ্র ঔষধ দিতে হবে। 273 নম্বর সূত্রের মধ্যে কথা আছে, এক সময়ে একটি মাত্র অবিমিশ্র ঔষধ দিতে হবে এবং সেটা শক্তিকৃত, ডায়নামাইজেশন করা লাগবে। ডান দিকে দেখেন, ডায়নামাইজেশন করা লাগবে, শক্তিকরণ করা লাগবে। তাহলে মেডিসিনাল ড্রাগটা হবে ডায়নামাইজেশন কৃত, এমডিতে আমি ডায়নামাইজেশন কৃত, শক্তিকৃত লাগবে এবং মাত্রাটা হবে ক্ষুদ্র। যদি না হয় তাইলে সে জীবনী শক্তির উপরে উঠতে পারবে না, নিচে পড়ে থাকবে। দেখেন লাল রেখাটা নিচে পড়ে আছে, উঠতে পারতেছে না। যদি এইরকম মেডিসিন প্রয়োগ করা হয় তাহলে সে উপরে উঠে যাবে, ভাইটাল ফোর্সের চেয়ে উচ্চ উঠে সে ভাইটাল ফোর্স শক্তি সঞ্চয় করবে। ভাইটাল ফোর্স তখন মেডিসিনের কথা শুনবে, শোনার পরে ডান দিকের যে সবুজ দেখেন, সে ভাইটাল ফোর্স শক্তি সঞ্চয় করবে, তখন হবে স্বাস্থ্য, তখন স্বাস্থ্যটা ফিরে পাবেন আপনি। এইভাবে করে মেডিসিন প্রয়োগ করলে হোমিওপ্যাথিতে ভাইটাল ফোর্স এভাবে করে কাজ করে। এখন আসেন জীবনী শক্তির দাবিটা কি? জীবনী শক্তির দাবিটা কি চায়? জীবনী শক্তি আমাদের কাছে কি চায়? জীবনী শক্তি নিজে প্রণোদিত, নিজে চলে, শরীরটাকে ঠিক রাখে, তার চাওয়াটা কি? সুস্থতার জন্য তার চাওয়া কি? কথাটা এভাবে বললে ভালো হয়। সুস্থতার জন্য রোগ শক্তি ও ঔষধ শক্তির সমন্বয় সাধন করা, এটা হলো জীবনী শক্তির মূল বিষয়টা। জীবনী শক্তি জানার আমাদের আগ্রহ, এবং আমরা এটা জানবো এই জন্য যে সুস্থ হতে হবে, রোগ মুক্ত করতে হবে রোগীকে। সেই জন্য কি করতে হবে? রোগ শক্তি সম্পর্কে ভালো ধারণা নিতে হবে, বুঝতে হবে রোগ শক্তি কি, এটা বুঝতে হবে। আর ঔষধ শক্তি কিভাবে প্রয়োগ করতে হবে এটা জানতে হবে। এই দুইটার সমন্বয় সাধন করতে হবে, দুটা মিলে এটা 63 নম্বর সূত্রে যদি মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়া ভালো করে আপনি বুঝেন, তাইলে এই কথাটা বুঝতে খুব সহজ হবে, তখন আপনার আরোগ্য হবে, নাইলে আরোগ্য হবে না, নাইলে চাপা পড়বে রোগ। উচ্চ শক্তিকৃত ভেষজের মধ্যে, উচ্চ শক্তিকৃত ভেষজের মধ্যে অদৃশ্যভাবে নিহিত যে ভেষজ পদার্থের আছে সেটাকে অনাবৃত করতে হবে, ডায়নামাইজেশন করতে হবে, শক্তিকরণ করতে হবে, তাইলে ওটার থেকে শক্তি বের হবে। অতীন্দ্রিয়ভাবে ক্রিয়া প্রকাশ করে, তখন অতীন্দ্রিয়ভাবে ক্রিয়া প্রকাশ করবে। এই যদি এইভাবে করে অদৃশ্য অতীন্দ্রিয়ভাবে ক্রিয়া প্রকাশ করে, তাইলে রোগ মুক্ত হবে। এই রোগ মুক্ত হওয়াটাই জীবনী শক্তির দাবি। সে চায় শক্তিকৃত ঔষধ হোক, সুস্থতা আসুক মানুষের, রোগ শক্তি ভালো করে, রোগ শক্তি এবং ঔষধ শক্তি সমন্বয় সাধিত হোক। এই দুইটা কথা মাত্র জীবনী শক্তির দাবি। এই জন্য আমরা এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার বিষয়বস্তু থেকে, এতক্ষণ যে আলোচনা হলো, এই আলোচনা থেকে, আলোচ্য বিষয় থেকে আমরা কি জানতে পারলাম? জীবনে, বাস্তব জীবনে জীবনী শক্তির ভূমিকা আছে। কিভাবে আছে? আপনার ধাতু প্রকৃতি যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে, আপনার প্রকৃতিগতভাবে যেভাবে শরীরটা আসছে তার উপরে কাজে লাগে। এই ধাতু প্রকৃতির আলোচনা তাইলে অনিবার্য আমাদের করতে হবে, আমরা আগামী ক্লাসে করব। জীবনে জীবনী শক্তির ভূমিকা অনিবার্য, শুধু এতটুকুই বুঝলাম, কিন্তু ধাতু প্রকৃতির উপরে এটার কিভাবে প্রভাব বিস্তার করে এই আলোচনাটা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেটা বুঝতে পারলাম, প্রথম কথাটাই, রুগ্নতা আরোগ্যে জীবনী শক্তির ভূমিকা অপরিসীম। রুগ্নতার জন্য জীবনী শক্তি জানতে হবে, আরোগ্য জন্য জীবনী শক্তিকে জানতে হবে। আর শক্তিকৃত ঔষধ ভেষজ ছাড়া জীবন শক্তির বিশৃঙ্খলা দূরীভূত হতে পারে না। এই বিষয়টা আমরা অবশ্যই
এখান থেকে আজকের আলোচনা থেকে আমরা জেনে গেলাম বা জানতে পারলাম। তাইলে দেখেন, আমরা এই জিনিসটা জানার পরে আমরা জীবনী শক্তি সম্পর্কে কিছু পড়ালেখা করতে হবে। যে সূত্রগুলা আপনাদের সামনে পেশ করা 9 থেকে 11 পর্যন্ত, তারপর 15, 22, 29, এই যে সূত্রটা বলা আছে জীবনী শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা যদি আমি নেই, তখনই আমি ম্যাট্রিয়ামেডিকার ঔষধগুলার অবস্থাটা আমরা বুঝতে পারবো যে কোনটা আক্রান্ত। কারণ এটা যেহেতু শরীরে পূর্বেই করা হয়েছে, মেডিসিনটা জীবনী শক্তির উপরে এইটা প্রভাব বিস্তার করেছে, সেই প্রভাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার লক্ষণ সমষ্টি যা, তাই তো ম্যাট্রিয়ামেডিকা। সেই ম্যাট্রিয়ামেডিকা যখন আমরা জানবো, জীবনী শক্তির বিশৃঙ্খলাটাকেই জানবো। এরকম বিশৃঙ্খল কোনো জীবনী শক্তি যদি পাই, তাইলে ম্যাট্রিয়ামেডিকার সেই ওষুধটাই আমরা প্রয়োগ করব, সেই বিশৃঙ্খলাটা দূর হবে। কিন্তু শর্ত একটা, শক্তিকৃত হতে হবে। তাইলে আমরা শক্তিকৃত ঔষধ দ্বারা ইনশাআল্লাহ আরোগ্য সাধন করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাদের সবাইকে।